অধ্যাদেশ জারিও করা হয়, বাস্তবায়নও করা হয়, পরবর্তী সরকার চাইলে তো বাতিলও করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ জনিল ভাই আমাকে চমৎকার প্রয়াস অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মোস্তফা জামাল ভাই খুব সিনিয়র মানুষ, সিনিয়র সাংবাদিক, এবং চ্যানেল এসের যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এবারের যে জুলাইয়ের যে অভ্যুত্থান বা যে বিপ্লব আমরা বলি, 17-18 বছর ফ্যাসিজম আমাদের উপর এমনভাবে চেপে বসেছিল, শত শত আন্দোলন হয়েছে। বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দিয়েছেন, সেদিন অনেকে মারা গিয়েছেন। শিবিরের একজন শহীদ মনসুর মালিবাগে শহীদ হয়েছেন। হ্যাঁ, মানে 17-18 বছর কম আন্দোলন তো হয়নি। ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, অনেক কিছু করেছে। কিন্তু পলিটিক্যাল যারা, তারা রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামেনি। কেন সাধারণ মানুষ রাস্তায় নামেনি? কারণ সাধারণ মানুষ এই পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না। সাধারণ মানুষ জানে এই পলিটিশিয়ানরা যদি ক্ষমতা আসে আবার সেম কাজটা করবে, মানুষকে শোষণ করে তারা বড় হবে। কিন্তু যখন সাধারণ ছাত্র এগিয়ে আসছে, সাধারণ ছাত্রদের ব্যানারে যখন রাস্তা নেমেছে, তখন মানুষ বিশ্বাস করেছে এদের কোনো পলিটিক্যাল ব্যানার নেই। এখান থেকে পলিটিশিয়ানদের শিক্ষা নিতে হবে, পলিটিশিয়ানদেরকে সাধারণ মানুষরা বিশ্বাস করে না, পলিটিশিয়ান ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব? পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না। সম্ভব অসম্ভব পরের বিষয়, কিন্তু বিশ্বাস করে নাই, প্রমাণিত। 17-18 বছর শেখ হাসিনা কি না করেছে। আপনি গুম কমিশনের দেখেছেন, 747 জন জামাতের শিবিরে গুম করা হয়েছে, 342 জন বিএনপির গুম করা হয়েছে। কত নেতাকর্মী, জামাত, শিবির, বিএনপি, কত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আজকে তারেক রহমান সাহেব 17-18 বছর তার দেশে আসতে পারে, নির্বাসিত জীবন যাপন করেছে। তারপরেও সাধারণ মানুষ কিন্তু এই যে আসতে পারছে না, বেগম জিয়া সবার এত প্রিয় মানুষ, বেগম জিয়াকে গৃহবন্দী করা হয়েছে, তাকে পয়জনিং দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, তাকে বিদেশ যাওয়া দিতে হচ্ছে না। কেন? আমরা তো শুনি নাই কখনো কোনো বিএনপির 1 লক্ষাধিক, এখন তো মনে হয় কোটি কোটি, সবই তাদের 70% জরিপে চলে আসছে। কেন? বেগম জিয়া, যেদিন বেগম জিয়াকে বাড়িতে থেকে বের হতে দেয় নাই, 1 লক্ষ মানুষ সেদিন শুয়ে পড়তো রাস্তায়। যেদিন বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন 1 লক্ষ মানুষ বলতো যে আমরা স্বইচ্ছায় আমরা জেলে যাব, বলেছিল? বলে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতাম 10-12 জন মিছিল করতো, আর এখন শত শত মানুষ, হাজার হাজার ছাত্র কোথা থেকে আসে? তার মানে দুধে মধু, মানে দেওয়ার মাসি, কি বলে, রাজনীতির গতিপথ। হ্যাঁ, যখন আপনার হবে, মিষ্টি হবে, তখন সবাই আসবে। কিন্তু সাধারণ পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে নাই। যখন সাধারণ ছাত্ররা যখন ব্যানারে নেমেছে, তখন সাধারণ মানুষ বলেছে না, এদেরকে বিশ্বাস করা যায়, আমাদের দেশকে রক্ষা করতে হলে এদেরকে বিশ্বাস করা যায়, তখন কিন্তু নেমেছে। একটা প্রশ্ন নামার পরে আমি শেষ করি। নামার পরে আজকে আমরা কি দেখেছি? আচ্ছা, নতুন বাংলাদেশ পেলাম। যারা জেলে ছিল তারা বের হয়েছে, বেগম জিয়া বের হয়েছে, তারেক রহমান সাহেব মাকে শেষ দেখাতো আমার মনে হয় না দেখতে পারতো উনি, যদি আজকে এই যে জুলাই যদি অভ্যুত্থান না হতো, তাহলে তারেক রহমান সাহেব তার মাকে শেষ, কারণ মানুষের জীবন মৃত্যু তো নির্ধারিত। বেগম জিয়া ওই সময় মারা যেতেন, কারণ বেগম যদি ওই সময় মারা যেতেন, তাহলে তারেক রহমান সাহেবকে তার মাকে শেষ দেখা দেখতে পারতেন না। আজকে যারা বের হয়েছেন, জামাতের কথা বলি, এটিএম আজাদ সাহেব, যদি গণঅভ্যুত্থান না হতো, এটিএম আজাদ সাহেব বের হতে পারতো না। আমি বলছি কি, তার মানে দেখেন, এই যে বিপ্লব ছাত্ররা করে দিল, এর পরবর্তীতে বিপ্লব হওয়ার পর যখন আমরা সবকিছু হাতে পেয়ে গেলাম, তখন আমরা কি করছি? আমরা জুলাই যোদ্ধাদেরকে কেউ কালো শক্তি বলছি, জুলাই যোদ্ধাদেরকে গিনিপিগ বলছি কিনা? কারা বলছে? পলিটিশিয়ানরা বলছে। আপনি দেখেন, ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, উনি বলেছে এরা কালো শক্তি ছিল। হাবিবুর রহমান সাহেব, এরা দুজনেই তো ব্যাকগ্রাউন্ড, এদেরকে তো বলে, আমি মনে করি এটা আওয়ামী বিএনপি বলা হয় এদেরকে। হাদিকে টকশোর মধ্যে বলছে বাচ্চা, এদের সাথে কেন নিয়ে আসেন এসব বাচ্চাদের সাথে আমাদেরকে? সে বাচ্চাদের কারণেই কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছে, কিন্তু আমরা তাদেরকে ওন করতে পারছি না। হাদি জীবন দিয়েছে। আজকে দেখেন, আওয়ামী লীগের মূল শত্রু কারা? আওয়ামী লীগের এই যে ছাত্ররা, যে ছাত্রদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে ছাত্রদেরকে বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা হচ্ছে শুধু পাবজি খেলে, গেম খেলে, সে ছাত্ররা স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে ছাত্ররা বলেছে, আমি নিজেও ছিলাম। আমি ছাত্রদেরকে আইনি সহযোগিতা দিয়ে গিয়ে আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারপরও আজকে যদি শেখ হাসিনা কন্টিনিউ করতো, তাহলে আমি হয়তো প্র্যাকটিস করতে পারতাম না। কিন্তু কেন করেছি? দেশকে সুন্দর করার জন্য। আজকে সেম জুলাই যোদ্ধারা, বাচ্চা বাচ্চা শিশুগুলা সেম করেছে। করার পরে তারা কি পাচ্ছে? তাদেরকে আমি প্রথমে যখন জুলাই সনদ নিয়ে কথা হচ্ছিল, তখন আমার মনে আছে আমি যমুনা টিভিতে বলেছিলাম,
আমি বলেছিলাম 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা অনেক বিহারীকে হত্যা করেছে, অনেক রাজাকারকে হত্যা করেছে, অনেক সৈনিককে হত্যা করেছে। পরবর্তীতে তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য 1973 সালে ইনডেমনিটি অর্ডার করা হয়েছে, যে 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যা কিছু মুক্তিযোদ্ধারা করেছে তাদেরকে ইনডেমনিটি অর্ডারের মাধ্যমে তাদেরকে কি করেছে, রক্ষা কবচ করেছে, দায় মুক্তি দিয়েছে। এখনই তাদেরকে জুলাই যোদ্ধাদেরকে রক্ষা কবচ করা দেওয়া উচিত। আপনি দেখেন এখনো পর্যন্ত জুলাই যোদ্ধাদের অধীনে যে সরকার গঠন হয়েছে সে সরকারে তাদেরকে গ্রেপ্তার করছে। আপনি চিন্তা করেন, শুধুমাত্র আজকে সুরভি নিয়ে আমরা কথা বলছি, আপনি কথা বলছি করলে কি গ্রেফতার করবে না? না, কিন্তু আপনি কোন কি আপনি 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 দেখেন ছাত্ররা কাদের বিরুদ্ধে আন্দোলন করছে জানেন? এক হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, আসলে ফ্যাসিস্ট যারা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে। আজকে ফ্যাসিস্ট বাহিনীর কতজনকে আপনি গ্রেপ্তার করেছেন? কতজন আছে? সবগুলো এখনো পর্যন্ত আছে। আপনি দেখেছেন একটা আলেম কেউ কথা বলে না, আজকে সুরভি নিয়ে কথা বলে, অনেক যারা জুলাই যোদ্ধা হবিগঞ্জের সে ছেলেটাকে নিয়ে কথা বলে। কিন্তু আপনি দেখেন প্রথম আলো এবং এর পরবর্তীতে যে আলেমগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, 500 আলেম, 500 হুজুর মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, প্রায় 1500 পঙ্গুত্ব বরণ করেছে এই যে মাদ্রাসার যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বাংলাদেশে। অথচ আলেমদেরকে যাদের গ্রেপ্তার হচ্ছে, আপনি দেখেছেন আজকে পুলিশে তাকে চর মারছে, একটা আলেম দাড়ি বড়। কেন? এরা কারা? শেখ হাসিনার আমলে আলেমদেরকে মানুষে মনে করা হতো না। আমাদের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল ছিল, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে আমরা কোর্টে কিন্তু ঢুকতে পারতাম না। ঢুকার সময় আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদেরকে থ্রেট দিত, ঢুকা যেত না, আলেমদের পক্ষে কথা বলা যেত না। এখনো পর্যন্ত আজকে জুলাইয়ের পরবর্তীতে তারেক রহমান সাহেবের মামলা শেষ হয়েছে, জামাতের মামলা শেষ হয়েছে, কিন্তু আলেমদের যে মামলাগুলো এখনো পর্যন্ত, ওই দিন আমি শুনানি করে আসছি, আমি কোর্টকে বলছি এখনো আপনাকে সাক্ষী দিতে হয়, যতগুলো আয়ু আছে প্রত্যেকটা আয়ু হচ্ছে হিন্দু। আমি ধমক দিয়ে কোর্টের সামনে বলেছি, বিজ্ঞ আদালত, আজকে 1.5 বছর হয়েছে বিপ্লব হয়েছে, এখনো পর্যন্ত এই আলেমদেরকে যাদেরকে গুম করা হয়েছে, তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে, এই মামলাগুলো এখনো শেষ হয়নি। দুঃখজনক। আমি মনে হয় এড়াই যাবেন না। এ ভাই জানুল ভাই, আমি কেন বলছি, খুব দুঃখ থেকে বলছেন, এই আলেমদেরকে যদি, এই আলেমরাও জুলাই যোদ্ধা, তাদেরকে আমরা মানুষ হিসেবে ধরছি। শেখ হাসিনার আমলে মানুষ হিসেবে ধরা হয় নাই, কিন্তু সে আলেমদেরকে সেম ভাবে ট্রিট করা হয়, এখনো তাদেরকে মানুষ হিসেবে ধরা হচ্ছে না। একটা পুলিশ কিভাবে চর মারতে পারে? এটা আইনে পারে? রিমান্ডে নেওয়ার পর আমরা রিমান্ড মনে করি মার, রিমান্ডে উচ্চ আদালতের নির্দেশনা আছে, যদি আপনাকে রিমান্ডে নিতে হয় তাহলে যেভাবে তাকে নিয়েছেন হুবহু একইভাবে তাকে ফেরত আনতে হবে। সেখানে কোর্টে, ওপেন কোর্টে চর মারছে, তার মানে তাই সেদিন রিমান্ডে নিয়ে কি না করেছে, কি নির্যাতন না করেছে। হ্যাঁ, একজনকে বলতেও শুনেছি যে এখানে বলেছিস এবার তো মিডিয়া না, এবার দেখি বল তোদেরকে। এই ধরনের ঘটনা আমরা দেখেছি ভিডিওতে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে মাহাদি, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, থানায় বসে একজনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, থানায় জ্বালিয়ে দিয়েছি, এই কথা বলাটা কতটা যৌক্তিক? আসলে ভাই, আমি বাচ্চাদেরকে আপনাদের বুঝতে হবে, এটা তো আন্ডার 19, এদের আবেগের কারণে, এদের এই উগ্রতার কারণে, উগ্রতা বলবো না আমি, ওদের যে মেজাজের যে ইন্টেন্সিটি ইমোশন কারণেই কিন্তু এই বিপ্লবটা হয়েছে, যৌবনের কারণে যেটা এই অভ্যুত্থানটা হয়েছে। তাদের আবেগে, তাদের প্রত্যেকটা কথা আপনি ধরতে পারবেন না, তারা শিশু, 18-র নিচে, এটা ধরা হয় শিশু। কেন শিশু ধরা হয়? কারণ তাদের মন মগজ সবকিছু হচ্ছে আবেগী। মা বাবাকে যেভাবে ধুমধারাক্কা কথা বলে ফেলে, এই যে থানায় বসেছে বলেছে নাকি তার মায়ের সামনে বলছে, এটা তারা চিন্তা করে নাই। এই চিন্তা করে নাই বলেই কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়েছে। সুতরাং আপনি একটা কথার আলোকে তাকে গ্রেফতার করেছে কোন মামলায়? গ্রেফতার করা যায় পুলিশের। তার মানে এই ফ্যাসিস্ট বাহিনী যারা, এরা সবাই এখনো পর্যন্ত আছে। এরা যদি ক্ষমতা, এরা যদি কন্টিনিউ করে, এদের প্রতিশোধ নেওয়ার এখন, কারণ বাইরে থেকে সার্বক্ষণিক পুলিশদেরকে বলা হচ্ছে যে তোদের ভাইদেরকে মারছে, তোরা প্রতিশোধ নিস না কেন? এই সুযোগ তাদেরকে বিপরীত করা হচ্ছে। পুলিশের উইথ ডিউ রেসপেক্ট, আমি বাহিনীর সকলকে সম্মান রেখে বলছি, কিছু কিছু পুলিশ এই আবেগের প্রতিশোধটা তারা এখন নিচ্ছে জুলাই যোদ্ধাদের। এই একটি কথা আল মামুন রাসেল বলেছেন যে যেই ছাত্র নেতাদের ডাকে ছাত্র জনতা একেবারে নেমে পড়েছিল, আগামী নির্বাচনে সেই ছাত্র জনতারা যদি নির্বাচনে, এখন তো প্রার্থী হচ্ছেন, সেই জনতা কি ধরনের রেসপন্স করবে? ছোট্ট করে বলবেন। কে ছাত্র আর কে জনতা, এখানেও কিন্তু ভাগ একটা হয়ে গেছে এর মধ্যে, আর এটাই বাস্তবতা। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত তারুণ্য দীপ্তমান থাকবে, আবেগ বেগবান হবে, সেটাই স্বাভাবিক। আপনি যদি এখন 36 জুলাই বলেন, আরেকটা জুলাই মাস আসতেছে, 36 জুলাই বললে কিন্তু এটা কেউ গ্রাহ্য করবে না। কিন্তু যখন ওই আবেগের সময় ছিল, তখন 5 আগস্টের নাম কিন্তু 36 জুলাই। তো ওগুলোরও কিন্তু সময় আছে, ক্ষণ আছে। এখানে মনে করতে হয় বিষয়টা, এই বাস্তবতা তো আমরা আগেও দেখেছি। 71-এ মুক্তিযোদ্ধাদের প্রতি যে আবেগ, যে স্নেহ, যে সম্মান,
সেটা কিন্তু বেশি দিন ধরে রাখা যায়নি, নানান কারণে ধরে রাখা যায়নি। অন্যতম কারণ হচ্ছে ৭১কে সেল করা, সেল আইটেম করে ফেলা, বিক্রি করা। অনেক বছরের ব্যবধানে যখন আবার একটা ৫ আগস্ট আসলো, গত সোয়া ১-১.৫ বছরে এই জুলাইকে বিক্রি করারও একটা প্রবণতা আমরা কিন্তু দেখছি। জুলাইকে আওয়ামী লীগ তো শুধু ৭১কে বিক্রি করেনি, মুক্তিযুদ্ধকে বিক্রি করেনি। মুক্তিযুদ্ধ এতই সেল আইটেম যেটা নিয়ে পদক নিয়েও ব্যবসা করা যায়, সনদ দেয়া নিয়ে ব্যবসা করা যায়, যে সার্টিফিকেট আছে, লাল বইতে নাম আছে। তো কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই জুলাই নিয়ে সেটা কাম্য ছিল না। কারণ জুলাইয়ের আন্দোলনটা শুধুই শিক্ষার্থীরা করেছে, এরা ফ্রন্টলাইনার ছিল সত্যি, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন একটা ছেলে যখন রাস্তায় নেমেছে, পেছনে পেছনে তার মাও কিন্তু এসেছে, একটু দূরে হয়তো বাবাটাও ফলো করছে। এতে করে কিন্তু ছাত্র আর জনতা, কারণ মা আর বাবা তো ছাত্র না, তারা কিন্তু জনতারই অংশ, যে কারণে আমরা ছাত্র জনতা বলছি। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক নিষ্ঠুরতাটা আপনি খেয়াল করে দেখুন, বড় দুটি দল বিএনপি এবং জামাতে ইসলাম, দুটার মধ্যে আমরা একটা প্রতিযোগিতা দেখলাম যে ছাত্রদেরকে একটু স্বীকার করা, আয়ত্তে নিয়ে যাওয়া, ক্যাশ করা। আবার ছাত্ররাও একটা ছিল আবেগের সময় পেরিয়ে যখন বাস্তবতার ময়দানে এসেছে, এটা কিন্তু ভিন্ন ময়দান, মানে কম্পিটিটিভ ময়দানে যখন এসেছে, অর্থাৎ রাজনীতির ময়দান, আন্দোলনের ময়দান, নির্বাচনের ময়দান, তিনটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। এই ভিন্নতার মধ্যে পড়ে সেই ছাত্ররা এখন এনসিপি নামে ডাকছি তাদেরকে, বা বিভিন্ন নামে আমরা ডাকছি, তারা অনিরাপদ। এখন নিরাপত্তার খোঁজে তারা কখনো যে আমার বিএনপির কাছে নির্বাচনে কেমন সাড়া পাবেন যদি একটু ছোট্ট করে বলেন। সাড়া যে খুব পাচ্ছে না সেটা আপনিও দেখছেন, আমরাও দেখছি। অথচ তাদেরকে, আমার কাছে যেসব তথ্য আছে, বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে দোয়া দিচ্ছে, অনেকেই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু ভোটের হিসাবটা হয়তো অন্যদিকে দেবে। এটা হচ্ছে এক বাস্তবতা বাংলাদেশে। একটা প্রশ্ন করে রাখি, সেটা প্রশ্ন হচ্ছে, আজকে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেছেন, নির্বাচনের সময় কেউ কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তোলা হয়, তিনি বলেছেন। কিন্তু আসলে একটা যে প্রশাসন আছে সেই প্রশাসন দিয়ে আসলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। আপনি কি দেখছেন? যদি তার সাথে এটাও বলি, তফসিলের পর আমরা হাদি হত্যা দেখলাম, গতকালকে দেখলাম একজন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা প্রকাশ্যে গুলি করে হত্যা হলো। এটা অবশ্যই উদ্বেগজনক। সেটাতে নির্বাচন কমিশন থেকে যে আশ্বাস দেওয়া হচ্ছে নির্বাচন বড় সুন্দর হবে, চমৎকার হবে, ওখানে কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে। তফসিল ঘোষণার আগে, অর্থাৎ বিএনপি নমিনেশন ঘোষণার পরপরেই চট্টগ্রামে তাদের একজন প্রার্থী পেটে গুলিবিদ্ধ হলেন, দুঃখজনক, এরশাদুল্লাহ তার নাম। ঠিক তফসিল ঘোষণার পরদিনে গুলিবিদ্ধ হলেন হাদি। দুজন প্রার্থীর উপর আঘাত, একজন সুস্থ হয়ে ফিরেছেন, আরেকজন ফিরতে পারেননি। সর্বশেষ যোগ হয়েছে রাজধানী ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা। তো আমরা নিরাপত্তার প্রশ্নে প্রার্থীদের নিরাপত্তার কথাটা একটু বেশি বলছি, তো সেখানে ভোটারদেরও তো নিরাপত্তার প্রশ্ন আছে। আবার নিরাপত্তার প্রশ্ন আছে যারা ভোটটা নেবেন, আয়োজন যারা করছেন, তাদেরও কিন্তু নিরাপত্তার প্রশ্ন আছে। মুখ ফসকে হোক, কি দেখছেন আসলে নির্বাচন? অবশ্যই আমরা একটা প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যে পড়ে গেছি। অবশ্যই করে রাখি, সেটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, এই স্বেচ্ছাসেবক দলের যে সাবেক নেতা যিনি খুন হলেন, হত্যা হলেন, এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন। তিনি একসময় বিএনপির সঙ্গে অংশগ্রহণের নেতা ছিলেন, তার মৃত্যুকে আমি ওনার বাক্যটা পড়েছি, বলতে পারে কিনা না, তিনি এই ঘটনাটাকে বিচ্ছিন্ন বলেননি। এর আগে প্রধান নির্বাচন কমিশনারও হাদির মৃত্যু নিয়ে বিচ্ছিন্ন শব্দটা, কিন্তু পুরো বাক্যটা এরকম ছিল না। আমি কয়েকবার টেনে টেনে শুনেছি। সালাউদ্দিন সাহেব বলছেন দ্বিতীয় বাক্যে কথাটা, যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনের বিষয়ে আশাবাদী, এই ছিল কথাটা। কিন্তু আমরা ওটাকে হেডলাইন করে ফেললাম। তো এই সময় কিন্তু আমাদের প্রত্যেকের সতর্কতার একটা বিষয় আছে, যে কত মুখ আছে বলেই যা ইচ্ছা তা বলবো, আর খোদা তাআলা মুখটা শুধু যা ইচ্ছা তা বলার জন্য দেননি, যা ইচ্ছা তা খাওয়ার জন্য দেননি। সময়টা অত্যন্ত স্পর্শকাতর রাখেন। আমি কতটুকু বলতে পারি, কতটুকু লিখতে পারি, একটা মাত্রা জ্ঞান থাকা অবশ্যই দরকার আছে। কারণ এবারের নির্বাচনটা লিখতে পারার বিষয়টা নাকি বলতে পারার বিষয়টাও আছে, দুটোই আছে, বিবেচনাবোধের বিষয় আছে, মাত্রা জ্ঞানেরও বিষয় আছে। বা আমরা বলার সময় সেন্টেন্সগুলো কি ঠিকভাবে আমরা যেমন রাসেল সাহেবের একটা বক্তব্য, অ্যাডভোকেট, তিনি নির্মোহভাবে বলেছেন, আমাদের যে সামাজিক বাস্তবতা, যে পারিবারিক বাস্তবতা, অথবা ধর্মীয় যে শাসন অনুশাসন, কথা মিথ্যা নয়, সত্য। কেউ যদি বিধবা হয় তাকে বারবার বিধবা না বলা, কেউ যদি এতিম হয়ে যায় তাকে বারবার এতিম না বলা, এগুলো একটা মাত্রা জ্ঞান থাকা দরকার। তারেক রহমান সাহেব তার মায়ের মরা মুখ দেখেছেন, এ ধরনের বাক্য কিন্তু এই সময় শোভনীয় নয়। এটা তো আপনিও জানেন, আমিও জানি, এটা কিন্তু তাকে কলিজায় আঘাত দেয়া। মরা মুখ দেখে অবশ্য মরা মুখ তো দেখেননি, উনি তো চিকিৎসাধীন অবস্থায় দেখেছেন, সবই দেখেছেন। তো এই বাক্যগুলো
এখন উচ্চারণ করাটা খুব জরুরি নয়, শোভনীয় নয়, এমনকি ভদ্রতাও নয়, বরং প্রকারান্তরে উদ্দেশ্যমূলক। গত 2-3 দিন আমরা খেয়াল করছি এই ধরনের আক্রমণ, অথবা তার আক্রমণ সাহেবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় যে ওনার জন্য আলাদা নিরাপত্তা কেন। যিনি প্রশ্ন করেন তিনিও কিন্তু জানেন ওনার জন্য আলাদা নিরাপত্তা কেন, কেন প্রাসঙ্গিক। তো এ ধরনের বয়ান অথবা এই ধরনের বাতচিত এই সময়ে কিন্তু কাম্য নয়। এরা কারা করছেন এই বাতচিতগুলো? এটা তো একটা মোটা দাগের প্রশ্ন। এরা তো এক সময় বয়ান ছিল যে তারা একই মায়ের 2 সন্তান, বিএনপি বা জামাতে ইসলাম, ছাত্রদল অথবা ছাত্র শিবির। কিন্তু আপনি গত কয়েকদিন দেখেন তারা এমনভাবে এক পক্ষ আর এক পক্ষকে কটাক্ষ করছেন, আক্রমণ করছেন, মনে হয় যেন তারা কেউ কাউকে চেনেন না, অচেনা যেন, মোটে অচেনা নয়। কারণটা কি, কি কারণে এসব হচ্ছে বলে মনে হয়? শুধু একটু ক্ষমতার আশা, অন্য কিছু না, একটু ক্ষমতার আশা। আওয়ামী লীগ দেশে নেই, তাহলে দুই নির্বাচন দলে কি সেই ক্ষমতার লিপ্সা কি অবশ্যই ভালোভাবে সংযম করতে পারছেন? পারছে না, যে কারণে আমরা একটা অসংযত আচরণ দেখছি। আরেকটাকে বলা হয় উতলা ভাব, খেই হারিয়ে ফেলা যেটাকে বলে। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, এখন রাজনীতি তারা নেই, কিন্তু তারা প্রাসঙ্গিক। তাহলে ভোটের মাঠে বিএনপি এবং জামাত প্রাধান্য। খেই হারিয়ে ফেলা কোনো সময় আবার এই বাংলাদেশে যারা রাজনীতি করছে তাদের জন্য অশনি সংকট আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে। আমি এটা নিয়ে হারানোর পরিণতি কখনো আজ পর্যন্ত ভালো হয়নি। আপনি একটু বলতে হয়, শেখ হাসিনা এমনিতে অতিকথন করেন, এটা তার বোধহয় বরাবরের বৈশিষ্ট্য। আমি গণমাধ্যম কর্মী হিসাবে যখন থেকে এসেছি বরাবরে দেখেছি তিনি বেশি কথা বলেন। তো এই বেশি কথা যখন খেয়ে হারানো পর্যায়ে চলে যায়, শেষ দিকে আপনি খেয়াল করেছেন প্রতিদিনে 2-3টা করে বলেন। উনি যদি 2টা বলেন, ওবায়দুল কাদের 3টা বলেন, হাসান মাহমুদ চেষ্টা করেন 5টা বলে আরেকটু উপরে উঠতে। এই খেয়ে হারানো কিন্তু সর্বশেষ যেটা ছিল যে গণভবনের দরজা খোলা আছে, তখন এই ছাত্ররা বলছে যে খোলা আছে তো কি জন্য, বের হয়ে যাওয়ার জন্য না ঢোকার জন্য? অর্থাৎ কথায় কিন্তু কথা টেনে আনে।